এই পিচ্চি বর, কাছে আসো, একটু আদর করো না আমাকে। এ কি? আপনি আমার কাছে আসছেন কেন? কেন আসছি বুঝতে পারো না? আমার আদর লাগবে। প্লিজ ভাবি, এসব কথা বলবেন না। আমি না আপনার ছোট ভাইয়ের মতো। ছি জান, এসব কেউ বলে? হ্যাঁ, আমি তোমার বিয়ে করা বউ। বউকে কেউ ভাবি বলে দুষ্টু? এই জানটা কাছে আসো, আমাকে আদর করো একটু। প্লিজ ভাবি, আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু। তাহলে কিন্তু কি? আদর করবে আমাকে? বলেই ঈশানের সদ্য বিয়ে করা বউ ওরফে হবু ভাবি ওর দিকে এগোতে লাগলো। ঈশান ভয়ে পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ঢেকে গেল। ভাবি অর্থাৎ আমার সিনিয়র বউ এসে পাঞ্জাবির কলারটা দুই হাতে ধরে ওনার ঠোঁট জোড়া আমার ঠোঁটের দিকে এগোতে লাগলো। বুঝতে পারলাম আর শেষ রক্ষা হবে না, তাই চোখ জোড়া বন্ধ করে নিতেই ভাবি আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল। আদ্রিতার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই ঈশানের শরীরে কারেন্ট বয়ে গেল। প্রথম প্রথম ঈশান আদ্রিতার সাথে কোনো রেসপন্স করছিল না বলে আদ্রিতা ওর হাতগুলো নিয়ে কোমরে রাখলো আর ঠোঁট চড়ায় গভীরভাবে চুমু দিতে লাগলো। একটা সময় ঈশানও আর থাকতে না পেরে আদ্রিতার সাথে রেসপন্স করতে লাগলো। ঈশানের রেসপন্স পেয়ে আদ্রিতার মুখে একটা হাসির রেখা ফুটে উঠলো। আদ্রিতা ঈশানের ঠোঁট চোরা এমনভাবে আঁকড়ে ধরেছে যার জন্য ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই ঈশান আদ্রিতাকে জোর করে ছাড়িয়ে নিল। তারপর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, এভাবে কেউ কিস করে? কেন পিচ্চি বর, তোমার ভালো লাগেনি? হ্যাঁ, তা লাগবে না। আমাকে এক গাদা লিপস্টিক খাইয়ে দিয়ে বলা হচ্ছে ভালো লেগেছে কিনা। ও এক থু থু। আমার তো ভালোই লাগছিল। আসো যান, আরেকটা দেই। আমি পাগল না, পায়জামা। একটাতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর একটা দিলে তো একদম ওপরেই চলে যাব। আমি আছি কি করতে? আমার নিঃশ্বাস নিয়ে তোমাকে বাঁচিয়ে দিব। হ্যাঁ, কচু করবেন। এখন যে লিপস্টিক আমাকে খাইছেন, তাতে কালকে নির্ঘাত আমাকে ওয়াশরুম টু বেডরুম করতে হবে। করতে হলে করবে, আমি আছি কি করতে? আমি তোমার কিউট সুইট আর মিষ্টি বউ, তাই না? সেবা করে তোমাকে সুস্থ করে তুলবো। এখন কথা না বলে আমাকে একটু আদর করো। আমার না তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে। সি সি, আপনি এসব কি বলছেন? আমি না আপনার ছোট ভাইয়ের মতো, আপনি আমাকে এসব কথা বলতে পারলেন? ঈশান, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখো, বিয়ের আগে আমরা কেমন ছিলাম সেটা এখন শুনতে চাচ্ছি না। আর এখন তুমি আমার স্বামী, আমি তোমার বউ। আমি তোমার থেকে এইটুকু চাইতেই পারি। প্লিজ পিচ্চি বর, আজকের দিনটায় অন্তত আমার সাথে এরকমটা করো না, তাহলে আমি অনেক কষ্ট পাবো বাবু। আদ্রিতা কথাগুলো বলে ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান খেয়াল করলো ওনার মুখে একটা বিষণ্ণতার ছাপ। তখন ঈশান ভাবলো, আমি কেন যে ওনাকে মেনে নিতে পারছি না জানি না। আর আমার বউটাও দেখতেও তো সুন্দরী। শুধু সুন্দরী বললে ভুল হবে, মারাত্মক লেভেলের সুন্দরী। কারণ আমি ভাইয়ার মুখে শুনেছি আদ্রিতার কলেজে আর এলাকার অধিকাংশ ছেলেই ওর জন্য পাগল ছিল। প্রত্যেক দিন ওর বাসায় লাভ লেটার আসতো, অনেক অনেক প্রপোজাল পেত। কি হলো, কথা বলছো না যে? নাকি আমাকে তুমি মেনে নিতে পারবে না? তাহলে সেটা বিয়ের আগে বলে দিতে পারতে। ভাবি অর্থাৎ সিনিয়র বউয়ের মুখ থেকে এমন কথা শুনে ঈশানের বেশ খারাপ লাগলো। তখনও আবার ভাবলো, আমি বা কি করব? যাকে ভাবি বলে ডেকেছি তাকে বউ হিসেবে মেনে নেওয়াটা এতটা সহজ নয়। তাই আমিও সেটা মেনে নিতে পারছি না, চুপ করে আছি। তখন আদ্রিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, ঈশান, সেদিন যখন তোমরা আমাকে দেখতে গিয়েছিলে আর প্রথম তোমাকে দেখেছিলাম, তখন তোমার ভাইকে না, আমার তোমাকে ভালো লেগেছিল। কেন জানো? কারণ তোমার ভাইয়া একটা বাজে ছেলে, যার জন্য আমার সাথে এমন করলো। তোমাকে দেখে ভালো লেগেছিল কারণ তুমি দেখতে সেই লেভেলের কিউট ছিলে আর একদম আমার স্বপ্নের রাজকুমারের মতো ছিলে। আমি ভেবেছিলাম হয়তো তোমার জন্য আমাকে দেখতে গিয়েছিল আব্বু আম্মু, কিন্তু না। যখন শুনেছিলাম তোমার ভাইয়ার জন্য আমাকে দেখতে গেছো তোমরা, তখন আমার মনটা খারাপ হয়ে গেছিল। ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে, কিন্তু তোমার ভাইয়ার সাথে আমার বিয়েটা ঠিক হয়ে গেল। আমি বা কি করব? আব্বু আম্মুর কথা কখনো ফেলিনি।
না হলে ঠিকই তোমার সাথে প্রেম করতাম। আর এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছিলাম, তখন এগুলো বলার মতো কোনো উপায় ছিল না, তাই সবটা মেনে নিতে চেয়েছিলাম। তারপর তোমার ভাই যে এরকম একটা কাজ করবে আর আমি তোমাকে নিজের করে পাবো, তোমার ভাইয়ের জায়গায় তোমার সাথে আমার বিয়ে হবে, সেটা একমাত্র হয়তো উপরওয়ালাই জানতো। আপনারা কি ভাবছেন ভাবি? থুক্কু আদ্রিতা আমাকে এমন কথা বলছে কেন? আসলে আদ্রিতার সাথেই ভাইয়ার বিয়েটা ঠিক হয়েছিল, তাই আমি ওনাকে ভাবি বলে ডাকতাম। কিন্তু বিয়ের 2 দিন আগে জানতে পারলাম ভাইয়া অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল, যার সাথেই ভাইয়া পালিয়েছে। আর বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। বিয়ের 2 দিন আগের ঘটনা। ঈশানদের বাসায় একদম সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। চারদিক থেকে লোকজন আসতে শুরু করেছে। আত্মীয় স্বজনের বাসাটা ভরপুর হয়ে গেছে। কিন্তু সেদিন সকালবেলায় আম্মু ঈশানের ভাইয়া ইমনের রুমে গিয়ে দেখে ইমন রুমে নেই। আম্মু সারা রুম তন্ন তন্ন করে খুঁজে ফেললো। আর এমনটা করার কারণ হচ্ছে আম্মু এর আগেও সকালে 2-3 বার ভাইয়ের রুমে এসেছে। ভেবেছিল হয়তো ইমন বাইরে গেছে কিংবা ছাদে আছে, তাই আম্মুর তেমনভাবে সন্দেহ হয়নি। কিন্তু যখন বেলা 10টা বেজে গেল, ইমন খেতে আসছিল না, তখন আম্মুর কেমন সন্দেহ হলো। তাই রুমে এসে খুঁজতে লাগলো। তারপর যখন পাচ্ছিল না, তখন খেয়াল করলো ভাইয়ের বিছানার উপর ফোনটা রাখা আর তার নিচে একটা কাগজ রাখা, যেটা দেখে আম্মু তাড়াহুড়ো করে গিয়ে কাগজটা হাতে নিয়ে খেয়াল করলো ওতে কিছু লেখা আছে। তখন আম্মু পড়তে শুরু করলো। আম্মু এমন কিছু দেখলো যার জন্য নিজেকে ঠিক রাখতে পারলো না। তাড়াহুড়ো করে চিৎকার করতে করতে ডাইনিং রুমে চলে আসলো। আম্মুর চিৎকার চেঁচামেচিতে ঈশান আর আব্বু এসে বলতে লাগলো, সাইলা, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করছো কেন? পুরো বাড়িতে মেহমান দিয়ে ভরা, আর তুমি এমন করে চিৎকার করছো, লোকে কি বলবে? আম্মু, সেটাই তো, কি হয়েছে? এমন চিৎকার করে বাসার মাথায় করেছো কেন? আর তোমার হাতে এইটা কি? সর্বনাশ, যা হবার হয়ে গেছে। এখন চিৎকার করে সম্মানটা ফিরবে না। তোমার ছেলে এরকম একটা কাজ করতে পারলো, আমি ভাবতেই পারছি না। আম্মু, কি হয়েছে সেটা তো বলবে। আব্বু, তুমি আম্মুকে একটু বলো না, কি হয়েছে বলতে বলো। হ্যাঁ সেটাই তো, কি হয়েছে খুলে বলো তো। তুমি এভাবে কান্নাকাটি না করে বলো কি হয়েছে। আমি কি বলবো? তোমার তো হাত পা কাঁপছে এখন এমন কিছু শোনার পরও। আমার তো মনে হচ্ছে এই বিয়েটাই ঠিক করা আমাদের জন্য ভুল হয়েছিল। আমার ছেলেটা এমন একটা কাজ করলো। আরে ধুর, কি হয়েছে সেটা না বলে এভাবে চিৎকার চেঁচামেচি করলে কি সব ঠিক হয়ে যাবে সাইলা? যেটা দেখছি এরপরও আমার মুখ দিয়ে কথা বের হবে না। তোমরাই পড়ে দেখো। আম্মু কথাগুলো বলে চিঠিটা সবার দিকে এগিয়ে দিল। তখন আব্বু আম্মুর হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করলো। আব্বু আম্মু, আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাসা থেকে চলে যাওয়ার জন্য। আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার এই বিয়েতে কোনো মত নেই। তার একটা কারণ আছে, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আর মেয়েটা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আমি জানতাম না সেদিন তোমরা আমাকে ওইভাবে নিয়ে গিয়ে একটা মেয়ে দেখাবে, আর হুট করে তার সাথে আমার বিয়েটা ঠিক হয়ে যাবে। আমি তোমাদের বারবার মিলির কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ আমার ভয় লাগতো। আমি বুঝতে পারছিলাম এই বিষয়টা যদি করি তাহলে আমি কখনোই মেয়েটার সাথে ভালো থাকতে পারবো না। না, ওই মেয়েটা ভালো থাকতে পারবে যাকে ভালোবাসি, আর ওকে কষ্ট দিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না। তাই আমি চলে গেলাম। আমি জানি এখানে থাকলে তোমরা আমাকে ধরে বেঁধে বিয়েটা দিয়ে দেবে। কোনো উপায় পাচ্ছিলাম না, কারণ তোমাদের মুখের উপর কথা বলার মতো সাহস আমার আজ অব্দি হয়ে ওঠেনি। প্লিজ আব্বু আম্মু, তোমরা আমার উপর রাগ করে থেকো না। জানি আমি ভুল করেছি, কিন্তু তারপরও তোমরা আমাকে ছেড়ে ভেবে মাফ করে দিও। এই মুহূর্তে এসব কথা বলা আমার জন্য অনেক বড় অন্যায়। তারপরেও আমি এসব বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি যদি বিয়েটা করি, না এই মেয়েটা সুখে থাকতে পারবে, না আমি থাকতে পারবো। যাকে ভালোবাসি তাকে কষ্ট দিয়েও আমি ভালো থাকতে পারবো না। তাই আমি পারলাম না বিয়েটা করতে। তোমরা প্লিজ আমার উপর রাগ করে থেকো না।
আমাকে মাফ করে দিও। এটি তোমাদের ছেলে ইমন। চিঠিটা পড়েই আব্বুর মুখটা কালো হয়ে গেল। উনি গিয়েই ধপাস করে সোফায় বসে পড়লো। তখন ঈশান গিয়ে আব্বুর হাতটা ধরে বলল, আব্বু কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমাকে বলো কি হয়েছে? আব্বু কিছু না বলে ঈশানের দিকে চিঠিটা এগিয়ে দিয়ে ঈশানও পড়তে লাগলো। চিঠিটা পড়ে ও আব্বুর মুখের দিকে তাকাতে খেয়াল করলো আব্বু মাথা নিচু করে আছে। তখন ঈশান বলল, আব্বু, ভাইয়া তো আমার সব মান সম্মান আজকে তোর ভাই ডুবিয়ে দিয়েছে। কুলাঙ্গা ছেলে কোথাকার, বিয়ে করবে না সেটা একবার বলতে তো পারতো। এভাবে সবার সামনে আমাকে ছোট করার অধিকার তাকে কে দিয়েছে? আমার সম্মানটা আর থাকবে না। এর থেকে তো আমি মরে গেলেও ভালো হতো। ওগো, তুমি এসব কি বলছো? প্লিজ এমন কথা বলো না। দেখো, ছেলেটা হয়তো ভুল করে এমন কাজ করে ফেলেছে। আমরা ঠিক ওকে খুঁজে বের করবো, তুমি টেনশন করো না। তুমি কাকে খুঁজে বের করবে? যে বিয়েটা করতে চায় না বলে কাপুরুষের মতো অন্য একটা মেয়ের হাত ধরে পালিয়ে গেছে, তাকে খুঁজে বের করবে। ওকে খুঁজে বের করলেও ও মেয়েটাকে বিয়ে করবে না। আর তুমি কি করে ভাবলে এসব যদি মেয়ের বাসায় জানাজানি হয় তাহলে ওর মতো একটা কুলাঙ্গারের সাথে ওই মেয়েটার বিয়ে দিবে? আমার সব সম্মান আজকে ধুলোর সাথে মিশে গেল। এখন আমি কি করে সবাইকে মুখ দেখাবো? আব্বু তুমি শান্ত হও, কিছু হবে না। আমরা ভাইয়াকে ঠিক খুঁজে পেয়ে যাব। ভাইয়া হয়তো আমাদের সাথে মজা করছে। আব্বু তুমি টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। ওগো, ঈশান ঠিকই বলেছে, তুমি কোনো টেনশন করো না। ইমন হয়তো মজা করছে, ও তো কতই মজা করে, হয়তো এই বিষয়টা নিয়েও মজা করছে। দেখো, তোমার ছেলে ঠিক ফিরে আসবে। তুমি কি করে ভাবলে এরপরও ওরকম একটা কুলাঙ্গা ছেলেকে আমি বাসায় ঢুকতে দিব? কখনোই না। ওকে আজকে থেকে আমি ত্যায্য পুত্র করলাম। আজকের পর ও আমার কাছে মরে গেছে, আর কখনো আমি ওকে ছেলে বলে পরিচয় দেব না। কি করে পারলো আমার সম্মানটাকে নষ্ট করে দিতে? ও বাসা থেকে পালিয়ে না গিয়ে একটাবার বলতো বিয়ে করবে না। বিয়ে ঠিক হওয়ার পরও যদি বলতো তাহলেও আমি ওদের হাতে পায়ে ধরে বিয়েটা ক্যান্সেল করে দিতে পারতাম। এখন এত আয়োজন করার পরে যদি এরকম একটা কাজ করে তাহলে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? সারা শহরের মানুষ জেনে গেছে আমার বড় ছেলের বিয়ে হচ্ছে আরাফ সাহেবের মেয়ের সাথে। আর সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে মান সম্মান থাকবে বলো? ওগো, তুমি শান্ত হও, দেখো সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছেন, তিনি তোমাকে এমন অসম্মানের মুখে ফেলবেন না। আর ছেলেটা এমন কাজ কি করে করতে পারলো? বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করে এরকম একটা কাজ করলো? আমাদেরকে অসম্মানের মুখে ফেলে বাসা থেকে বেরিয়ে গেল। একবার বাসায় ফিরুক, তারপর দেখাবো মজা। ও সাহস হয় কি করে আমাকে? আম্মু তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো ভাইয়া ঠিক বাসায় ফিরে আসবে। ফিরবে না, ফিরবে না। তোর ভাই আমার সম্মানটাকে ডুবিয়ে তবেই ছাড়বে। এরকম কুলাঙ্গা ছেলের জন্ম আমি যে কি করে দিয়েছিলাম উপরওয়ালাই সেটা ভালো জানে। তিনি যে আমাকে কোন জন্মের শাস্তি দিচ্ছে জানি না। সে ছোটবেলা থেকে ছেলেটা আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, আর আজকে এসে এমন একটা অসম্মানের মুখে ফেললো। এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। অন্তত এমন একটা অসম্মানের মুখে পড়তাম না। আব্বু প্লিজ তুমি এমন কথা বলো না। দেখো একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা ঠিক এই অসম্মানের হাত থেকে বেঁচে যাব। আর তাছাড়া এখনো তো বিয়ের 2টা দিন বাকি আছে। তাহলে তুমি এত চিন্তা করছো কেন? ঠিক আছে, কিছু একটা করা যাবে। দেখো কি করব এখন? এই মুহূর্তে কি করব? আমি ছেলে খুঁজে পাবো কোথায় যে মেয়েটার সাথে বিয়ে দেব? নাকি আমি বিয়ে করব? বলো, যে সব ঠিক হয়ে যাবে।
তুমি কি বিয়ে করবে না? কী সব উল্টোপাল্টা কথা বলছো? টেনশন কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? চুপ করো, একদম চুপ করো। এই টেনশনের সময় একদম কমেডি করবে না। আমি মরছি আমার জ্বালায়, আর উনি এসে কানের গোড়ায় ঢাল খঞ্জনি বাজায়। এসব হয়েছে তোমার জন্য, একমাত্র তুমি দায়ী এর জন্য। আমি দায়ী মানে? আমি আবার কি করলাম? তুমি সব সময় ছেলেটাকে মাথায় করে নাচতে, তাহলে তোমার দোষ হবে না তো কার দোষ হবে? তোমার জন্য এমনটা হয়েছে। বারবার বলছি ছেলেটাকে তোল্লাই দিয়ে মাথায় তুলো না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আর ও এতটাই মাথায় উঠে গেছে যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝতে পারলো না। এমন একটা কাজ করলো যার জন্য আমাদের সম্মানটাকে ধুলোর সাথে মিশিয়ে দিল। আল্লাহ ওর মতো কুলাঙ্গা সন্তান আর কাউকে দিও না। আজকে আমার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ওপারে চলে যেত। প্লিজ তুমি এরকম কথা বলো না। দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি কেন এসব উল্টোপাল্টা কথা বলছো? দেখো কিচ্ছু হবে না। কিছু ঠিক হবে না। তুই আমার মাথায় পানি ঢাল। তোর ভাই কি করে গেল এইটা? এর থেকে তো আমার মাথায় একটা বাড়ি মেরে দিলেও আমি শান্ত হয়ে শুয়ে থাকতাম। তারপরে এরকম সর্বনাশ তোর ভাই কেন করলো রে? দুলাভাই, তুমি টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। কিছু উল্টোপাল্টা কথা বলছো। মাথায় পানি ঢালতে হবে কেন? এই সাধারণ বিষয় নিয়ে এত হাইপার হচ্ছ কেন বলো তো? নাও, এটারই বাকি ছিল। সাইলা, তোমার ভাইকে এই সিচুয়েশনে একদম কমেডি করতে বারণ করো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই শালা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এই তোর জন্য আমার ছেলেগুলো এরকম হয়েছে। দুলাভাই, আমি জানি আপনার আমার কথা কখনো বিশ্বাস হবে না। আমি সব জিনিসের সাধারণ সলিউশন দেই বলে আপনার কাছে মনে হয় আমি কমেডি করছি, তাই তো? আপনি টেনশন নেবেন না তো। শেষবারের মতো আমার কথাটা শুনেই দেখেন, দেখবেন আপনার সম্মানটা অফিসে যাবে, আর সবার সাথে মাথা উঁচু করেও বাঁচতে পারবেন। সাইলা, তোমার ভাইকে চুপ করতে বলো এই সিচুয়েশনে। কিন্তু ওর এই নাটক আমার পছন্দ হচ্ছে না। ওকে চুপ থাকতে বলো, নাহলে আমি ওকে বাসা ছাড়া করে ছাড়বো। আরে দুলাভাই, আমার কথাটা একবার শুনেই দেখো না। তুমি তো সবকিছু না শুনেই এভাবে আমাকে ভুল বুঝছো। ওরে ঘরের শালা, তোর কথা যতবার শুনেছি ততবারই আমার লেজে গোবরের অবস্থা হয়েছে। এই সময় তুই আর আমার মাথাটা হেড করে দিস না, তাহলে তোর ভাগ্নের মতো আমারও পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মামার এরকম কথাতে আব্বু সিন ক্রিয়েট করতে লাগলো। তখন ঈশান আব্বুর হাতটা ধরে ওনাকে শান্ত করে বলতে লাগলো, আব্বু মামা কি বলে একটাবার শোনোই না। তুমি কেন এভাবে রাগারাগি করছো? মামা তো ভালো একটা সলিউশন দিতেও পারে, তাই না? মামা, আব্বুর মাথা ঠিক নেই, তাই এখন কি করবে ভেবে পাচ্ছে না। তুমি বলো কি করলে এখন ভালো হবে, আর কি করলে এই সমস্যার মধ্যে থেকে আমরা বের হতে পারবো। আব্বু তোমার কথা শুনবে, তুমি বলতে থাকো। সেটাই, শোনো দুলাভাই, বড় ভাগ্নে পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? এই সামান্য বিষয় নিয়ে তুমি এত হাইপার হচ্ছ কেন? তাছাড়া বড় ভাগ্নে গেছে, তাতে কি বিয়েটা থেমে থাকবে নাকি? ওরে, ওকে এখান থেকে কেউ নিয়ে যা। বিয়েটা থেমে থাকবে না তো কি তুই করবি শালা? ওগো, তুমি কথাগুলো শুনছো না কেন? আগের এত রেগে যাচ্ছ কেন? ভাই তুই বল তো, কি করলে সব ঠিক হবে? আরে আপু, দুলাভাই তো আমাকেই বলতে দিচ্ছে না। আমি বলতে চাচ্ছিলাম বড় ভাগ্নে পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? ও না হয় ওর পছন্দের মানুষের সাথে পালিয়ে গেছে, কিন্তু আমাদের ছোট ভাগ্নে তো আছে। বিয়েটা তো তার সাথে হতে পারে, তাই না? তোমরা একটাবার এই সামান্য বিষয়টা ভেবে দেখছো না কেন? মামার এরকম কথা শুনে ঈশানের মাথায় যেন কেউ একটা বাড়ি মেরে দিল। ওর মনে এমন কথা শোনার পর মনে হচ্ছিল এই মুহূর্তে ডেট এক্সপায়ার 7 আপ খেয়ে একটু মাতলামি করতে। ঈশানের বারবার মনে হচ্ছিল মামা কোন ভিত্তিতে এই কথাটা বলল। ঈশান এবার রিয়াক্ট করে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, মামা,
তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই মুহূর্তে তুমি সত্যি কমেডি করতে শুরু করে দিলে। দেখো আব্বু, কথাগুলো শুনতে চাইছিল না, তার জন্য আমি তোমাকে একটা সুযোগ করে দিলাম। আর তুমি কি না শেষ পর্যন্ত আমাকে নিয়ে এরকম একটা মজা করতে শুরু করলে। আরে ভাগ্নে, বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে আমাদের হাতে এছাড়া আর কোনো উপায় নেই। আর দুলাভাইয়ের সম্মানের প্রশ্ন এখানে। সম্মানটা আগে, তারপর হচ্ছে কমেডি। দুলাভাই, আপনি এখন বলেন আমি এই আইডিয়াটা কেমন দিলাম? মামা, একদম বাজে একটা আইডিয়া দিয়েছো। এই আইডিয়া চলবে না। এছাড়া অন্য কোনো আইডিয়া থাকলে সেটা বলতে পারো। কেন চলবে না? চলবে মানে দৌড়বে। সম্মান বাঁচানোর জন্য এর থেকেও আরো ভালো উপায় নেই হতে পারে। ভাই তুই আরো বল, আরো কিছু থাকলে বল। ওগো তুমি শুনছো ভাই কি বলছে? এছাড়া তো আমি কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। এবার তুমি কি বলো এখন? আম্মু, শেষ পর্যন্ত তুমিও এরকম পার্টি খেলে। আম্মু, এসব কিন্তু ভালো হচ্ছে না। প্লিজ তোমরা এরকম মজা করো না তো। আমি কিন্তু সিরিয়াস মুডে আছি। আমরা সিরিয়াসভাবে কথাগুলো বলছি, আর ভাইয়া তো ঠিকই বলেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার এই একটা মাত্র উপায় আছে। ওগো তুমি কথা বলছো না কেন? হাতে সময় নেই, যা বলো খুব শীঘ্রই বলো, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর ওদের বাসার কথা বলতে হবে, ওদের রাজি করাতে হবে, তার জন্য তো সময় লাগবে। আর মেয়ের বাড়িতে যদি রাজি না হয় তাহলে কিন্তু বিয়েটা ক্যান্সেল করে দিতে হবে। তাছাড়া আর কোনো উপায়ও নেই। আব্বু, তুমি ওদের কথা শোনো না তো। এদের মাথা ঠিক নেই। সমস্যার মধ্যে পড়ে এরাও সব প্রবলেমে সমস্যা হয়ে গেছে। তাই প্লিজ তোমরা এদের কথা শোনো না তো। তাছাড়া ভাইয়া গেছে, ফিরে আসবে। আপনার জন্য এখন ভাইয়ার জায়গায় কি আমি বিয়েটা করব নাকি? তোমরা কি পাগল নাকি? তোমাদের মাথা খারাপ? তুই যেটা ভালো ভাবতে পারিস। আর তোর ভাইয়া ফিরে আসলে না হয় ওর সাথে বিয়েটা দেয়া যাবে। তাছাড়া এখন শুধু তুই ছাড়া আর কেউই তো নেই। প্লিজ বাপ, তুই আমাদেরকে ক্ষমা কর, না হলে তোর আব্বুর সম্মানটা ধুলোয় সাথে মিশে যাবে। তোর আব্বু কারোর সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সারা জীবনের জন্য ওনার মাথাটা হিট হয়ে যাবে। এখন তুই পারিস ওনাকে এরকম একটা অসম্মানের মাছ থেকে বাঁচাতে? ওগো তুমি ছেলেটাকে বোঝাও। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, কিন্তু একটা বিষয় তোমরা হয়তো ঠিকই বলছো। এখন অসম্মানের হাত থেকে বাঁচার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। তোর ভাই যদি ফিরে আসে তাহলে তোকে বিয়েটা করতে হবে না, আর যদি না আসে তাহলে তোকেই দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। কিন্তু সবার আগে আমার ওদের সাথে কথা বলতে হবে। আব্বু, প্লিজ আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলো না। আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। তাছাড়া যার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি কি করে বিয়ে করি? মেয়েটাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি, আর তাকে কি করে বউ হিসেবে মেনে নেই? তুমি এটা বুঝতে পারছো না। আরে ভাগ্নে, তুই ভাবি বলে ডেকেছিস? ভাবি তো আর হয়ে যায়নি, আর বিয়েটা তো এখনো হয়নি। আর হবু ভাবিকে না হয় বিয়েটা করে নিলি। আর কতই তো এখন হচ্ছে, বিয়ের পর মানুষ নিজের ভাবিকে বিয়ে করে নিচ্ছে। আর সেখানে তুই বিয়ের আগে হবু ভাবিকে বিয়ে করবি। আর ভাগ্নে শোন, মেয়েটা কিন্তু দেখতে শুনতে খারাপ না। এমনার থেকে তোর সাথে ভালো মানাবে। মামা, এটা কিন্তু একদম ঠিক করছে না। আমি তোমাকে প্রবলেম সলভ করতে বলেছি, কিন্তু প্রবলেমটা বাড়াতে বলিনি। তুমি উল্টো আরও সেটাকে বাড়িয়ে দিচ্ছ। আর কি বলছো আমার সাথে মানাবে মানে? ভাবির সাথে দেবরের কি করে মানায়? এসব তোমার মাথায় আসে কোথা থেকে? হ্যাঁ, ওই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আব্বু, আর কোনো উপায় থাকলে তুমি সেটা মামাকে বলতে বলো। তারপর এরকম একটা সিদ্ধান্ত নিও না প্লিজ। তাহলে এবার আমাকেও বাসা থেকে বের হতে হবে। বাবারে, এখন আমার হাতে এছাড়া আর কোনো উপায় নেই। আর তোর ভাই যে কাজ করেছে
এরপর সম্মান বাঁচাতে হলে আগে তোকে বিয়েটা করতে হবে। এখন তুই কি চাস, তোর আব্বুর সম্মানটা সারা জীবনের জন্য ধুলোর সাথে মিশে যাক, নাকি তোর আব্বু মাথা উঁচু করে বাঁচুক? যেখানে তোর আব্বুকে কারো কাছে কখনো কৈফিয়ত দিতে হয় না, সেখানে আজকে আশরাফ সাহেবের কাছে এ বিষয়ে আমাকে জবাবদিহিতা করতে হবে। ভাবতে পারছো সেটা আমার জন্য কতটা অসম্মানের? তার উপর মাথা নত হয়ে তাকে বলতে হবে যেন বিয়েটা তোর সাথেই হয়। আব্বু প্লিজ। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। আব্বু তার আগে এসে ওর হাত দুটো ধরে তার অসহায় কণ্ঠে বলতে লাগলো, বাপ, তুই আমাকে একটু দয়া কর। আমি বাবা হয়ে তোর কাছে হাত জোর করে বলছি, তুই আমার সম্মানটাকে বাঁচা। না হলে আমার বেঁচে থাকার মতো কোনো সম্বল থাকবে না। আমার এত বড় অসম্মান হলে এর থেকে মরে যাওয়াই ভালো। প্লিজ তুই বিয়েটা করে নে বাপ। আব্বুর কথায় ঈশানের চোখে পানি টলমল করে উঠল। সাথে সাথে ঈশান আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, আব্বু বারবার এসব কথা কেন বলছো? আমি বলছি না তুমি এই কথা আর কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার সম্মান রক্ষা করার জন্য আমি সব করব। তারপরও এরকম একটা কথা আর কখনো বলো না। তুমি যাকে বলবে, যেভাবে বলবে, আমি তাকে বিয়ে করে নিব। তারপর এরকম কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না, কিন্তু তোকে বিয়েটা করে নিতেই হবে। আর আমাকে দেখিস, ওই মেয়েটা তোর জন্য অনেক লাকি হবে। আমি তো জানি মেয়েটা কত ভালো। আর আর তোর মামা ঠিকই বলছে, তোর সাথে ওকে মানাবে ভালো। ইমন চলে গেছে, যাক, ও বুঝতে পারবে এই মেয়েটাকে বিয়ে না করে জীবনে কত বড় ভুল করছে। সেটা তুই ওর চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবি। আব্বু আমি কিছুই চাই না, তুমি আর এরকম কথা কখনো বলবে না। আমি তো বললাম তুমি যাকে বলবে, যখন বলবে, আমি তখনই তাকে বিয়ে করে নিব। তাও এরকম কথা বলো না প্লিজ। ঈশান এখনো আব্বুকে জড়িয়ে ধরে রেখেছে, অনেক বেশি ভালোবাসে কিনা তাই কথাটা ফেলতে পারলো না। এর মাঝে আম্মু আর মামা এসে ওকে অনেক বোঝাতে লাগলো। ঈশান চুপচাপ সব শুনলো, তারপর আর কিছু না বলে রুমের দিকে চলে গেল। রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় বসে রইলো, ভাবতে লাগলো কি করবে। অন্যদিকে আব্বু আদ্রিতার আব্বু অর্থাৎ আশরাফ সাহেবকে ফোন দিতে উনি রিসিভ করলেন আর বলতে লাগলেন, বলুন কি খবর আপনার? না মানে আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেজন্য আপনাকে ফোন দেওয়া। কথা তো সেই বিয়ের ঠিক আগে থেকেই হয়ে যাচ্ছে, এখন আবার কি কথা? আর কথা তো চলতেই থাকবে, আপনি টেনশন করবেন না। জামাইকে আমি সন্তুষ্ট করে দেব, এমন ভাবে জামাইকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দেব যেন কেউ বলতে না পারে আমার মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি ছিল। আপনি যে কি বলেন, এমন কিছুই না। আসলে আমি অন্য একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। কি এমন কথা যার জন্য এত সংকোচ বোধ করছেন? বলেন, সহজভাবে বলেন। এতে সংকোচ করার কি আছে? বিয়েই তো আমরা দুদিন পর হচ্ছি, আগে তো আমরা বিজনেস পার্টনার ছিলাম। তখন তো আপনি এতটা সংকোচ করেননি কোনো কথা বলার সময়। আর আজকে কি এমন হলো যার জন্য স্বয়ং আফজাল সাহেব কিনা কথা বলতে গিয়ে এমন হোঁচট খাচ্ছে? না মানে আসলে আমি কথাটা যে কিভাবে বলি। আব্বু বারবার কথাগুলো বলতে গিয়েও বলতে পারছিল না। তখন আশরাফ সাহেব ওনাকে অভয় দিলে আব্বু বিষয়টা আশরাফ সাহেবকে বলল। আশরাফ সাহেবের পরিবারের সকলেই সেখানে ছিল। সব শোনার পর আশরাফ সাহেব এমনভাবে রিয়াক্ট করলো যার জন্য আব্বু বেশ খানিকটা ভড়কে গেল। আপনি কি বলছেন কি আফজাল সাহেব? এই মুহূর্তে আপনি এসব কথা বললে কি করে হয়, হ্যাঁ? আর আপনি বুঝতে পারছেন এখন এসব কথা বলার মানে কি?
ভাই সাহেব, আমি কি করে বলবো বলুন? আমার ছেলেটা এমন একটা কাজ করবে আমি সেটা ভাবতেও পারিনি। কিন্তু একটু আগে আমরা জানতে পারলাম বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তিত। কি করব বুঝে উঠতে পারছি না, তাই আপনাকে ফোন করে জানালাম। এখন আপনি কি করবেন? মানে এত বড় একটা নাটক করার সময় আপনার মনে ছিল না? ছেলেকে বাসা থেকে বের করে দিয়ে আমার সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দিতে চাইছেন, আর বলছেন এখন কি করবেন? আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার সম্মানে যদি একটু দাগ লাগে না, তাহলে আমি কে তা আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বো। আপনি বুঝতে চাইছেন না কেন? এতে তো আমার সম্মানটাও নষ্ট হবে। বিয়ের 2 দিন আগে ছেলের বাসা থেকে চলে যাওয়া কি অসম্মানের নয়? আমি কেন আমার ছেলেকে বাসা থেকে বের করে দিব? আর আপনার অসম্মান হয় এমন কাজ কেন করব? আমি তো আপনার দীর্ঘদিনের বিজনেস পার্টনার। তাহলে আপনার অসম্মান হোক এমন কোনো কাজ কখনো করছি? আজকে তাহলে কেন করব বলুন? সেটা কি আমি জানি? আপনিই এমনটা করেছেন। আপনার ছেলেকে হয়তো আমার থেকে টাকাওয়ালা লোকের মেয়ের সাথে ভাগিয়ে দিয়েছেন। দেখেন, এসব কথা বলে কোনো লাভ হবে না। ছেলেকে যেভাবেই হোক খুঁজে বের করুন। সারা শহর জেনে গেছে আশরাফ সাহেবের মেয়ের বিয়ে হচ্ছে আফজাল সাহেবের ছেলের সাথে। বিয়েটা যদি কোনোভাবে বন্ডুল হয়ে যায় আর তাতে যদি আমার সম্মান নষ্ট হয়, তাহলে আমি আপনাদের গুলি করে মারবো। আশরাফ সাহেবের কথাতে আব্বুর হাত পা কাঁপতে লাগলো। তাই এবার মামা বিষয়টা বুঝতে পেরে এসে আব্বুর হাত থেকে ফোনটা নিয়ে তারপর বলতে লাগলো। আশরাফ সাহেব, আপনি আমার কথা শুনুন। দুলাভাই টেনশন আছে, তাই কি থেকে কি বলে ফেলেছে তার ঠিক নেই। দেখো, তুমি যেই হও না কেন, আমি কারো কথা শুনবো না। যদি আমার সম্মানে একটু দাগ লাগে না, তাহলে আমি তোমাদের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আরে মিয়া, আগে কথাটা তো শোনেন। দেখেন, এই পরিস্থিতিতে এরকম ভাবে মাথা গরম করলে কি পরিস্থিতি মোকাবেলা করা যাবে? যাবে না। প্রবলেম সলভ হওয়ার জায়গায় আরো বেড়ে যাবে। এখন আমি যা বলি সেটা শোনেন, আর একটু মন দিয়ে ভাবেন। দেখেন, তাতে দুজনেই ভালো হবে, আর সম্মানটাও বেঁচে যাবে, আর বন্ধুত্ব যেমন আছে ঠিক তেমনই থাকবে। এর পরেও তোমাদের কি বলার থাকতে পারে? আরে ধুর মশাই, শোনেন না। এক ভাগ্নে পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার আরেকটা ভাগ্নে আছে না, তার সাথে আপনার মেয়ে বিয়ে হবে, আর এতে আপনাদের সম্মানের ছিটে ফোঁটাও নষ্ট হবে না। তুমি বলছোটা কি? আর একটা ছেলে আছে মানে? বিয়ে হওয়ার কথা একজনের সাথে, আরেকজনের সাথে বিয়ে হলে লোকে কি বলবে? আপনি তো ঘাড় বাঁকা লোক আছেন। কথা বলছি, আগে শোনেন না। দেখেন, বড় ভাগ্নে পালিয়ে গেছে, এখন এই বিয়েটা জানাজানি হলে এমনিতেই সম্মান থাকবে না। তার উপর যদি এই বিয়েটা ভেঙে যায়, তাহলে আপনার সম্মানটাও নষ্ট হবে। সেটা কি ভালো হবে? নাকি আমার ছোট ভাগ্নের সাথে মেয়ের বিয়ে দিয়ে সম্মানটাকে বাঁচাবেন? আর এমন না ছেলের বিয়ের বয়স হয়নি, আপনার মেয়ের সাথে মানাবে ভালো। আর দেখেন, এখন মাথা গরম করলে কিন্তু আপনারই ক্ষতি। দুলাভাই এই কথাগুলোই আপনাকে বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারছে না। এখন ঠান্ডা মাথায় ভেবে দেখেন, মাথা গরম করে যদি এমন কিছু করেন, তাহলে সম্মান দুজনেই যাবে। কিন্তু বড় ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তারপর যদি ছোট ছেলের সাথে বিয়ে হয়, তাহলে লোকে কি বলবে আর কি ভাববে সবাই? দেখেন, কে কি ভাবলো সেটা নিয়ে আমাদের বসে থাকলে হবে না। আমরা যখন এই বিষয়টা সলভ করতে পেরেছি, তাহলে কিছু একটা বলে কাটিয়ে দেব। বলবো বড় ভাগ্নে অন্য মেয়েকে পছন্দ করতো, তাকে বিয়ে করতে চাইছে, তাই বিয়েটা ছোট ভাগ্নের সাথে হচ্ছে। আর আপনার মেয়ে আমার ছোট ভাগ্নের পছন্দ করে, আর আমরা ওদের রিলেশন মেনে নিয়েছি। তাহলেই তো সব প্লেটা চুকে গেল। এই সামান্য বিষয়টাকে এত ঘটালা করে দেখার কি আছে? আপনার বিয়ের আয়োজন করেন। কিন্তু আশরাফ সাহেব কথাটা শেষ করতে পারলো না। তার আগে আব্বু মামার হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো। দেখেন ভাই সাহেব, আর কোনো কিন্তু নয়। আমি আমার ছেলেকে রাজি করিয়ে নিয়েছি। এখন আপনি আপনার মেয়েকে বোঝালেই সবটা হয়ে যাবে। আশরাফ সাহেব, আপনি দয়া করে আমার এই কথাটুকু রাখেন।
সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এতে আমাদের দুজনের সম্মান বেঁচে যাবে। এখন আপনি যদি রাগের মাথায় এমন কিছু করেন, তাহলে তো আপনার থেকে আমার সম্মানটা বেশি যাবে। এখন আপনি যদি বন্ধু হয়ে বন্ধুর বিপদে হাত বাড়িয়ে না দিতে পারেন, তাহলে কেমন বন্ধু হলেন? দয়া করে প্লিজ মাথা গরম করবেন না, একটু ভেবে দেখেন। আব্বু আরো বেশ কিছুক্ষণ ধরে বোঝালো আশরাফ সাহেবকে। ওনার বাসার লোকজনও সবটা জানার পর ওনাকে বোঝালো। উনিও বিষয়টা বুঝতে পেরে সম্মানটা যেন নষ্ট না হয় তাই বলল। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। আর আমাদের যে আয়োজন বাকি আছে তা করছি, কিন্তু এবার যেন কথার হেরফের না হয়। যদি ছোট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না দেন, তাহলে কিন্তু আপনার বাসায় পুলিশ পাঠিয়ে আপনাকে জেলে পাঠিয়ে ছাড়ব। আমার নাম আশরাফ চৌধুরী, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর কোনো কথার হেরফের হবে না। বড় ছেলেটা আমার অসম্মান করেছে, তাই বলে ছোট ছেলেটা এর ধারে কাছেও যাবে না। আপনি টেনশন নেবেন না, আপনার মেয়েকে একটু বলে রাজি করান আর বিয়ের ব্যবস্থা করেন। খুব শীঘ্রই আমাদের দেখা হবে, আমাদের ছেলে মেয়েরা এক হয়ে যাবে। আশরাফ সাহেবের কথাতে আব্বু যেন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসে পড়লো। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করতে আপু সবাইকে সবটা বললে সবার মাঝে একটা স্বস্তি আসলো। এবার মামা বলতে লাগলো। কি দুলাভাই, প্রবলেম সলভ করে দিলাম তো। আর আপনি কিনা আমাকে এভাবে সবার সামনে দোষারোপ করছিলেন। এই মুহূর্তে তো আমার এখানে থাকা ঠিক না। আপনি আমাকে যেভাবে সবার সামনে ইনসাল্ট করেছেন, তাতে আর আমাকে এখানে থাকাটা ঠিক হবে না। আপু, আমি বাসায় গেলাম। মামা কথাটা বলেই নাটক করে কয়েক পা এগিয়ে গেল। আব্বু এসে মামাকে জড়িয়ে ধরে বলতে লাগলো। শালা রে, তুই আমাকে ভুল বুঝিস না। আমি এতদিন তোর উপর শুধু রাগারাগি করেছি, কিন্তু বুঝতে পারিনি যে তোর মতো একটা গাধা ঠিকই এরকম একটা কাজের সময় এরকম দারুণ আইডিয়া দিবে। দুলাভাই, তুমি আমাকে ইনসাল্ট করলে নাকি আমার প্রশংসা করলে? বুঝতে পারলাম না। তোকে বুঝতে হবে না, এর জন্য তুই যা চাস আমার কাছে তাই পাবি। আজকে তুই শুধু বল কি চাস আমার কাছে, আমি তোকে সেটাই দিব। তোমাকে কিছুই দিতে হবে না, তুমি শুধু আমাকে সবার সামনে ইনসাল্ট করবে না, তাতে আমার খুব ভালো লাগে। ওরে শালা রে, ওটাতে তোকে ভালোবেসে করি, যেন তুই একটা মানুষ হোস। তো দুদিন কিভাবে যে কেটে গেল ঈশান জানে না। এই 2 দিনেও আর আব্বু আম্মুর সাথে তেমন কথা বলেনি। ওরা বুঝতে পেরেছে ও বিষয়টার জন্য ঈশান একটু রেগে আছে। তারপরও কিছু বলেনি, কারণ আব্বু আম্মু জানে ঈশান বিষয়টা নিয়ে একটু দোটানায় আছে। আর ও মন থেকে কখনোই বিয়েটা করছে না। তারপরও সম্মান বাঁচাতে বিয়েটা ওকে করতেই হচ্ছে। এই ছিল কাহিনী। তো কিভাবে যে বিয়ের দিনটা কেটে গেল ঈশান সেটা জানে না। বিয়ের সময়ও অনেকটাই অন্যমনস্ক ছিল। কিন্তু একটা জিনিস ওর ভাবতেই অবাক লাগছে যে সবটা জানার পরও কিনা আদ্রিতা ওকে বিয়ে করে নিল। তাই বারবার ওর জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল আদ্রিতা কেন সবটা জানার পরও বিয়েটা করে নিল। বিয়ের সব ফর্মালিটি পূরণ করে এখন ঈশান ছাদে একা দাঁড়িয়ে আছে। একটু আগেই বাসায় আসছে আদ্রিতাকে নিয়ে। এমনকি আম্মুর কথাতে আদ্রিতাকে কোলে করে রুমেও দিয়ে আসছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে ভাবছে। আব্বু আম্মু শেষ পর্যন্ত আর কোনো কাজ পেল না, আমাকে এভাবে কোরবানি দিল। আমার থেকে 3 বছরের বড় একটা মেয়ের সাথে বিয়ে দিল, যাকে কিনা কিছুদিন আগেও ভাবি বলে ডেকেছি। আজকে তাকে বউ হিসেবে কি করে মেনে নিব? কেন এরকমটা করলো ওরা? আর ভাইয়া, তোকে তো আমি দেখে নেব, তোর জন্যই সব কিছু হয়েছে। তুই বাসা থেকে পালিয়ে না গেলে এরকম একটা বিপদের মুখে আমাকে পড়তে হতো না। তুই বিয়ে করবি না সেটা ভালো কথা, মেয়ে যেদিন দেখতে গিয়েছিলে সেদিনই বলে দিতে পারলি না? কাপুরুষ একটা, তোর জন্য এরকমটা হয়েছে। তুই একবার বাসায় আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। ঈশান কথাগুলো ভাবছে, এর মাঝে কেউ ওর কাঁধের উপর হাত রাখলো। ও পিছনে ফিরতেই খেয়াল করলো বন্ধু আকাশ দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। তখন ও বলতে লাগলো। তোর আবার কি হয়েছে? এভাবে দাঁত কেলাচ্ছিস কেন? আমাকে এরকম সিচুয়েশনে দেখে তোর দাঁত কেলাতে ইচ্ছে করছে তাই না? একদম হাসবি না হারামি।
আরে ভাই, তুই রাগ করছিস কেন? যেটা হয়েছে তোর ভালোর জন্য হয়েছে, আর এতে এত রাগ করার কি আছে? না চাইলেও বউ পেয়ে গেছিস। আর দেখ, আমি তো চেয়েও পাচ্ছি না, যেখানে তোর খুশি হওয়ার কথা। তাহলে তুই এভাবে মন খারাপ করে আছিস কেন? কিন্তু আমি এমন বিয়ে করতে চাইনি, এমন বউ আমার দরকার নেই। তারপরও আমার লাইফে এসেছে, ভাবি তো অন্তত বারণ করে দিতে পারতো উনি বিয়েটা করবে না। উনি সেটা না করে উল্টো ধেই করে বিয়েটা করেই নিল। আমি বুঝতে পারছি না ওনার মাথার মধ্যে কি চলছে। শোন, বউ যখন আদর দিবে তখন তোমার ভালো লাগবে, তাই না? আর ভাবি মানে হোয়াট দ্য ফুচকা? কিসের ভাবি? এখন উনি তো তোর বউ, বউ বল। আর ওনার মাথায় কি চলবে সেটা বাসার ঘরে গেলে জানতে পারবি। শোন, তোর মতো পরিবারের সম্মানটা বাঁচাতে বিয়েটা করেছে। এখন দেখ তো, দুজনের পরিবার সম্মান বেঁচে গিয়েছে, তাই তুইও নতুন করে সবটা শুরু কর। দেখিস দুজনের মাঝে অনেক সুন্দর একটা বন্ডিং সৃষ্টি হবে। কিন্তু যাকে ভাবি বলে ডেকেছি 2টা দিন আগেও, তাকে কি করে বউ হিসেবে মেনে নিব? তুই একটাবার বুঝতে পারছিস আমার অবস্থাটা? দোস্ত, আমি সব বুঝতে পারছি। ভালোবাসা হলে সব ঠিক হয়ে যাবে। এখনও হয়তো তোদের মাঝে ভালোবাসা নেই, কিন্তু সংসারটা যখন শুরু করবি তখন দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। যখন ভাবি তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, নিজের করে নিতে চাইবে, তখন তুই ওনার থেকে দূরে থাকতে পারবি না। হ্যাঁ, এটা ঠিক যে মানতে কষ্ট হবে, কিন্তু সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মন খারাপ করিস না। তাছাড়া ভাবি তো দেখতে শুনতে খারাপ না, তোর সাথে মানিয়েও হচ্ছে ভালো। কে বলবে এই মেয়েটার এই 2 দিন আগেই তোর ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আজকে বিয়ের পর তোদের সবাই পাশাপাশি দেখে বলছে তোদের নাকি ভাবিকে পারফেক্ট মানিয়েছে। তুই কি একটাবার শুনেছিস সেটা? থাক, আমাকে সান্ত্বনা দিতে হবে না, আমি সবটা বুঝে গেছি। ভাই, তোকে এখন যা বলবো তোর মনে হবে আমি তোকে সান্ত্বনা দিচ্ছি, তাই আর কিছু বোঝাবো না। শোন, রাত অনেক হয়ে গেছে, আন্টি আঙ্কেল তোকে রুমে যেতে বলেছে। এখন রুমে গিয়ে বাসরটা শুরু কর, দেখি সব ঠিকঠাক হয়ে যাবে। আকাশ অনেকক্ষণ যাবৎ ঈশানকে বোঝালো রুমে যাওয়ার জন্য, কিন্তু ঈশানের রুমে যেতে ইচ্ছে করছিল না। তারপর আব্বু আম্মু ওকে বুঝিয়ে ওকে রুমে পাঠিয়ে দিল। ঈশান আর কিছু না ভেবেই রুমে ঢুকে তারপর দরজাটা আটকে দেয়। ওর পায়ের শব্দ পেয়ে উঠে এসে আদ্রিতা ওর পায়ে হাত দিয়ে সালাম করলে, তখন ঈশান আদ্রিতাকে দাঁড় করিয়ে দেয় আর বলতে শুরু করে, আপনি আমাকে সালাম করবেন না প্লিজ। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই সালাম করে নিজেকে আমার কাছে ছোট করবেন না। স্বামীকে সালাম করলে স্ত্রী কখনো তার কাছে ছোট হয় না, এতে তার প্রতি শ্রদ্ধা আর সম্মান দেখানো হয়। বিয়ে রাতে সালাম করাটা তো স্বাভাবিক বিষয়, তাহলে তুমি কেন আমাকে বারণ করছো? জানি না। আর জানতে হবে না। শোনো, এখন আমরা দুজনে বাসর করব, কেমন? তুমি আমাকে আজকে অনেক ভালোবাসবে আর অনেক আদর দিবে। আদ্রিতার কথাতে ঈশান বেশ খানিকটা অবাক হয়ে গেল। আদ্রিতার চোখে মুখে একটা লজ্জা আর খুশির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশান ভাবতেই পারছে না এই মেয়েটা কি এমন হয়েছে যার জন্য সবটা স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে। তাই ঈশান বলতে লাগলো, এত কিছুর পরেও আপনি সবটা স্বাভাবিক কি করে মেনে নিচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, এতে অস্বাভাবিকের কিছু নেই। হয়তো তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এতে তো হাইপার হওয়ার কি আছে? এত কিছুর পরও আপনি বলছেন সিন ক্রিয়েট করার কি আছে? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। যেখানে কয়েকটা দিন আগেও আপনাকে ভাবি বলে ডেকেছি, সেখানে কি করে বউ হিসেবে মেনে নেব একটাবার ভাবলেন না? কেন, আমি কি দেখতে খারাপ যে তুমি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না? আপনি কেন বুঝতে চাইছেন না? যেখানে আমি আপনাকে ভাবি বলে ডেকেছি, সেখানে হঠাৎ করে বিয়ে করলে কি করে আপনাকে স্ত্রী হিসেবে মেনে নেব? আপনাকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। প্লিজ, আপনি আমার থেকে দূরে থাকবেন। আমি চাই না আপনার আমার মাঝে কিছু হোক। তোমার ভাইয়া পালিয়ে গেছে, সেই দোষটা কি আমার? আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করে নিতে, কিন্তু আমি হয়তো ওর কাছে সুন্দর ছিলাম না, ও হয়তো আমাকে ভালোবাসতে পারতো না, সেজন্য পালিয়ে গেছে। ওপরওয়ালা যার সাথে চাইবে তার সাথেই তোমার বিয়ে হবে। উনি হয়তো তোমার সাথে আমার বন্ধনটা লিখে রেখেছিল, তাই আমাদের বিয়ে হয়েছে। তাহলে এখন তুমি আমাকে মেনে নিতে পারবে না কেন? কি সমস্যা তোমার আমাকে ভালোবাসতে? নাকি তোমার গার্লফ্রেন্ড আছে?
না নেই, কিন্তু গার্লফ্রেন্ড নেই আর কাউকে পছন্দও করো না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় তোমার? নাকি আমি দেখতে তোমার মনের মতো নই? ঈশান কোনো কথা বলছে না। আদ্রিতা একটা সময় ওকে ছেড়ে দিল। তখন ঈশান ওর চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ আপনি কাঁদবেন না। আপনার চোখের পানিটা মানায় না, এই কাজল কালো চোখে না একদম পানি মানায় না। তুমিই তো কাঁদাচ্ছ, একটু আদর করলেই তো হয়, আর আমাকে মেনে নিলেই তো পারো। আচ্ছা, তুমি যদি বিয়েটা নাই করবে আর আমাকে মেনে নাই নিবে, তাহলে বিয়ের আগে আমাকে বলতে পারতে, আমি বিয়েতে বারণ করে দিতাম। বিয়েটা করে এখন তুমি আমাকে এইভাবে ইগনোর করছো। ঈশান চুপ করে আছে। এবার আদ্রিতা কান্নার মাঝেও একটু হাসার চেষ্টা করে বলল, আমি অত শত কিছু বুঝি না। তুমি আমাকে আদর করবে, না হলে কিন্তু আমি জোর করে সবটা নিয়ে নিব। তখন তুমি আমাকে আটকাতেও পারবে না। মানে আপনি জোর করে আমার সাথে ইয়ে করবেন নাকি? দরকার হলে তাই করব। তুমি আমার স্বামী, তোমার সাথে এসব করার পারমিট আমার আছে। এখন ভালোই ভালোই আমাকে নিজের ইচ্ছাতে আদর করবে, নাকি আমাকে কোনো ব্যবস্থা নিতে হবে? হুম। আমি কিন্তু চিৎকার করব। তো করো, কে বারণ করেছে? বাসর রাতে যেখানে বউ চিৎকার করে, সেখানে যদি স্বামী চিৎকার করে, তাহলে বিষয়টা কি হবে ভেবেছো? এখন আসো, কাছে আসো, আদর করো। না না না, এ হতে পারে না। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আপাতত দেহটাই নেই, পরে মনটা এমনিতেই দিয়ে দিবে। শোনো জান, এসব ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। একবার আমার ভালোবাসায় তোমাকে জড়িয়ে নিলে ঠিকই পরবর্তীতে তুমি আমার কাছে আসবে। আমি সেটা জানি, কারণ আমার মাঝে কোনো কিছুর কমতি নেই, যার জন্য তুমি আমার মায়ায় পড়বে না। তুমি বিয়ের আগে ঠিকই তো বলতে যে তোমার ভাইয়ার সাথে আমার বিয়েটা ঠিক না হলে তুমি আমার সাথে প্রেম করতে, আমাকে বিয়ে করতে। তাহলে এখন তো আমাদের বিয়ে হয়েছে, এখন কেন আমাকে ভালোবাসতে পারবে না বলো? ঈশান চুপ করে আছে। তখন আদ্রিতা ওর একটা হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ঈশানের দিকে ঝুঁকে যখনই ওর ঠোঁটের সাথে ঠোঁট মেলাতে যাবে, তখনই ঈশান আবারও চোখ জোড়া বন্ধ করে নিল। আর তারপর যেটা হলো সেটা না হয় ওদের মাঝেই থাক। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙলে খেয়াল করলো ওর বুকের উপর একটা পরী শুয়ে আছে। আদ্রিতাকে এতটাই মায়াবী লাগছে, যার জন্য ঈশানের মনে হচ্ছে ওর ঘরে একটা পরী ভুল করে আকাশ থেকে নেমে এসেছে। আদ্রিতার এলোমেলো চুলগুলো মুখে এসে পড়াতে একদম বাচ্চাদের মতো লাগছে। কি সুন্দর নিষ্পাপ মুখ। ঈশান কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুঝতে পারলো ওদের শরীরে একটা চাদর ছাড়া আর কিছু নেই। ঈশানের বেশ লজ্জা লাগছিল কালকে রাতের কথাগুলো ভাবতেই। ও এক নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই ও বলল, এই পিচ্চি বর, কি দেখো এইভাবে? তোমাকে? না না না, মানে আপনাকে। তুমি তাই তো ঠিক ছিল, তোমার মুখ থেকে তুমি ডাকটাই ভালো লাগছিল জান। আর বিয়ের আগে তো কখনো আপনি করে বলনি, তখন তো তুমি করেই বলতে। তাহলে এখন আপনি করে বলছো কেন? না মানে আসলে ভাবি। ঈশান কথাটা বলতেই আদ্রিতা রাগী চোখে ওর দিকে তাকালো। মনে হচ্ছিল চোখ দিয়ে ওকে গিলে খাবে। ঈশান ভয়ে চুপসে গেল। তখন আদ্রিতা মুচকি একটা হাসি দিয়ে ওর কপালে একটা কিস করে তারপর আবারও ওকে জড়িয়ে ধরে বলল, কালকে রাতে তো ঠিকই আমাকে আদর করেছে, আর এখন মুখে বলছো আমাকে মেনে নিতে পারবে না। কই আদর করলাম? সবটা তো আপনিই করলেন জোর করে। হ্যাঁ, সবটা জোর করেই করেছি, কিন্তু পরে যে রেসপন্স করলে সেটা তোমার দাদু এসে করেছিল, তাই না? হ্যাঁ, ওই দাদুকে বিয়েটা করলেও আমি বেঁচে যেতাম, আপনাকে বিয়ে করতে হতো না। কি বললে? রাতে আমাকে এত আদর করার পরও এখন তোমার মুখ দিয়ে এইসব কথা বের হচ্ছে? তখন তো ঠিকই আমাকে পুরো আদর করে একদম। ছি ছি, এসব কথা কেউ বলে? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? সবার সামনে কী সব বলছেন? সত্যটা বলতে আবার লজ্জা কিসে? আর তুমি তো আমার স্বামী, তোমার সাথে আমার এইসব হতেই পারে, এগুলো তো স্বাভাবিক বিষয়। আর এখন থেকে তো রোজই হবে। আমার কিন্তু কোনো দিনই মিস দিলে হবে না, প্রত্যেক দিন আমার আদর চাই। না না, আমি পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। তাহলে কালকে রাতে কিভাবে সম্ভব হয়েছিল? আর তুমি কি দুর্বল নাকি ভীতু যে পারবে না? কি এত বড় অপমান? আমি দুর্বল?
আরেকবার হোক, তখন দেখিয়ে দেব কে দুর্বল। তার মানে তুমি চাও আমাদের মাঝে ওইসব আরও হোক? তাহলে তো এখনই করতে পারি, তাই না? সি সি সি, আপনার মুখে কি কিছু আটকায় না? চলো না আরেকটা রাউন্ড হয়ে যাক। আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? এসব উল্টাপাল্টা কথা না বলে এখন আমাকে ছাড়ুন আর যান গোসল করে আসেন। এইভাবে জান বললে কি ছেড়ে দিতে পারি বলো পিচ্চি বর? আমি আপনাকে যান বলিনি, যেতে বলেছি। আল্লাহ, আপনি তো আমাকে পাগল করে দিবেন দেখছি। পাগল আমি তোমাকে করব নাকি তুমি আমাকে করে ফেলেছো? আর কালকে রাত্রে যেইভাবে আদর করেছো না, মনে হচ্ছে তুমি আগেও কাউকে আদর করেছো। এই সত্যি করে বলো তো, তোমার বিয়ের আগে কারোর সাথে কিছু হয়নি তো? আপনি আমাকে যেমন ভাবছেন আমি তেমন ছেলে না। তাছাড়া আমি ভেবেছিলাম বিয়ের পর বউকেই ভালোবাসবো, তাই কারোর সাথে এসব করার চান্সই নেইনি। তাহলে এখন আমার সাথে করতে সমস্যা কি? এই তো বললে যে বিয়ের পর বউকে ভালোবাসবে, তাহলে এখন আমাকে ভালোবাসতে সমস্যা কিসের? জানি না, আপনি এখান থেকে যান তো, আর গোসল করে আসেন, আর আমাকেও উঠতে দেন। সেটা তো একসাথেও করতে পারি। নিজের দিকে খেয়াল করে দেখেছেন? রাত্রে তো গায়ে কিছুই রাখেননি, সব খুলে ফেলেছেন। এখন যাব কি করে? দেখলে তো আমিই দেখব, অন্য কেউ তো দেখবে না। তাহলে এত লজ্জার কি আছে? ভারী লুচি মেয়ে তো আপনি, কী সব কথা বলেন? আপনার কি একটু লজ্জা শরম নেই, নাকি সবটা বাজারে বিক্রি করে দিয়েছেন? স্বামীর কাছে লজ্জা শরমের কি আছে? হুম হুম। এর মধ্যে আম্মু এসে ওদের ডেকে গেল। তখন আদ্রিতা বলল একটু পরে যাবে। এখন যান, উঠেন আর আমাকে ছাড়েন। তাহলে আমার গুড মর্নিং কিসটা কে দেবে শুনি? গুড মর্নিং কিস মানে? জীবনে প্রথম শুনলাম এমন কিছু। গুড মর্নিং কিস বলতে কিছু হয় নাকি? হয় না, কিন্তু এখন থেকে হবে। তুমি প্রতিদিন সকালে আমাকে রোজ একটা করে কিস করবে। আর দেরি না করে কিসটা করে ফেলো জান। আমি পারবো না। ওকে, আমি নিয়ে নিচ্ছি। আদ্রিতা কথাটা বলেই ওদের 4 ঠোঁট এক করে দিল। তারপর 5 মিনিট পর ঈশানকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল। বিয়ের পর থেকে ঈশান খেয়াল করলো আদ্রিতা ওর প্রতি প্রচুর কেয়ারিং। সবসময় ওকে নিয়ে সর্বোচ্চ দিয়ে ভালোবাসার চেষ্টা করে। সবসময় ওকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসার চেষ্টা করে। কিন্তু ঈশান কেন ওকে ভালোবাসতে পারছেন না জানে না। একটা মাস কেটে গেছে, এর মাঝে ঈশান ভালোবেসে ওর কাছে না গেলেও আদ্রিতা নিজে থেকেই প্রত্যেকদিন রাতে ঈশানের বুকে মাথা রেখে ঘুমিয়েছে, ওকে আদর করেছে। ওর এতটা কেয়ারিং দেখে ঈশান বুঝতে পারছে আদ্রিতা ওকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ঈশান কেন ওকে ভালোবাসতে পারছে না? ইদানিং আদ্রিতার মনটাও বেশ খারাপ থাকে, আর সেটা কেন থাকে ঈশান ভালোভাবেই জানে। তারপরও ঈশান ওকে মন থেকে মেনে নিতে পারছে না। মাঝে মধ্যে ভাবে ওকে আর কষ্ট দিবে না। তো প্রতিদিনের মতো ঈশান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এর মাঝে আদ্রিতা এসে ওর আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। তখন ও বলল, আপনি কিছু বলবেন? না, কিছু বলবো না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখনো আমাকে আপনি করে বলো কেন? এখন তো আমাদের বিয়ে হয়েছে আর তুমি আমার বর। তাহলে বউকে কেউ আপনি করে বলে? কেউ বলে কি না জানি না, তবে আপনি আমার থেকে সিনিয়র, ওই জন্য আমি আপনি করে বলি। প্লিজ এখন থেকে আর আপনি করে বলো না। আপনি করে বললে কেমন পর পর মনে হয়। প্লিজ পিচ্চি বর, এখন থেকে আমাকে তুমি করে বলো। ঈশান আদ্রিতার দিকে তাকালো। ও অসহায়ভাবে ঈশানের দিকে তাকিয়ে আছে। কেন জানি ঈশানের হতাশ করছে ইচ্ছা হলো না, তাই বলল, আচ্ছা ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব। ঈশান টাই বাঁধার চেষ্টা করছে কিন্তু পারছে না। তাই আদ্রিতা এসে ওর হাত থেকে টাই নিয়ে প্রতিদিনের মতো ওর পায়ের উপর দাঁড়িয়ে তারপর টাইটা বাঁধার চেষ্টা করলো, কিন্তু পারছে না। তখন আদ্রিতা ঈশানের হাতগুলো ওর কোমরে রাখতেই ঈশান ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো। আদ্রিতার টাইটা বাঁধা হয়ে গেলে খেয়াল করলো ঈশান ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। তখনও বলতে লাগলো, এই দুষ্ট এমন করে তাকিয়ে কি দেখো তুমি? না মানে আসলে আমি যেখানে তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, তাতে লজ্জা পাওয়ার কথা আমার, সেখানে তুমি এমন করে লজ্জা পাচ্ছ কেন পিচ্চি বর? কই না তো, লজ্জা পাচ্ছি না। আচ্ছা শুনুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে আমার পাওনাটা দিয়ে যাও। আর যদি না করো
তাহলে অফিসে যাওয়ার পর কিন্তু বারবার জ্বালাতে থাকবো, কাজ করতে দেব না একটুও। আমার কাছে আবার আপনার কিসের পাওনা? ন্যাকা, কিছুই বোঝে না। আমার কিসটা কে দিয়ে যাবে? জলদি আমাকে একটা কিস করো, না হলে কিন্তু আমি এখন সত্যিই কান্না করব আর আব্বু আম্মুকে বলবো তুমি আমার সাথে রাগারাগি করেছো। এই টর্চারটা আর কতদিন চলবে বলো তো, যার জন্য আমাকে আব্বু আম্মুর কাছে কথা শুনতে হবে? যতদিন আমাকে মন থেকে মেনে না নিবে, ভালোবেসে নিজের করে মেনে না নিতে পারবে, ততদিন অবধি। আর বাকি আছে কি? এমন কোনো সম্পর্ক নেই যেটা আমাদের মাঝে হয়নি। আর তুমি কি বা বাকি রেখেছো? ওইটা তো আমার ইচ্ছেতে হয়েছে, কিন্তু তোমার ইচ্ছেতে নয়। তুমি ভালোবেসে কখনো আমার কাছে আসোনি, সবসময় জোরপূর্বক আমাকে তোমার কাছে আসতে হয়েছে, জোর করে তোমার আদরটা নিতে হয়েছে। এমনকি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাই, এতে তুমি যে অস্বস্তি ফিল করো আমি সেটা বুঝতে পারি। আমি কিন্তু একটাবারও প্রকাশ করিনি যে তুমি আমার বুকে মাথা রাখলে আমার অস্বস্তি ফিল হয় কিংবা আমার খারাপ লাগে। তুমি নিজে নিজেই এরকম উল্টাপাল্টা ভাবছো। ও, তার মানে তুমি চাও আমি তোমার বুকে মাথা রাখি, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি না চাইলেও আমি তোমার বারণ শুনবো না। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে আমার পাওনাটা দিয়ে তারপর লক্ষ্মী ছেলের মতো অফিসে চলে যাও, আর গিয়ে আমাকে একটা ফোন দিবে, কেমন? ঈশান জানে আদ্রিতা ওর কোনো কথা শুনবে না, তাই আদ্রিতার কাছে এসে দাঁড়াতে ও একটা মুচকি হাসি দিয়ে তারপর ওদের চার ঠোঁট এক করে দিল। ঈশান রেসপন্স না করলেও আদ্রিতা নিজেই সবটা করলো। 2 মিনিট পর ঈশানকে ছেড়ে দিল আর বলল, জানি না এভাবে আর কতদিন একা একা কিস করতে হবে, তবে তোমার নিজের ইচ্ছেতে স্পর্শটা পাবো। কবে তোমার নিজের ইচ্ছেতে স্পর্শটা পাবো? নিজে যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আমি পরিপূর্ণ হয়ে যাব। আদ্রিতার কথায় ঈশান মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। তখনও বলল, পিচ্চিবর অফিসে পৌঁছে একটা ফোন করে দিবা, না হলে কিন্তু আমি টেনশনে থাকবো, জানটা। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বেরিয়ে গেল। তারপর অফিসে পৌঁছে আদ্রিতাকে কল করলো। তখনও কথা বলতে লাগলো। কি ব্যাপার, আজকে দেখি স্যার একা একাই ফোন করলো আমাকে, ঘটনা কি? বউকে আবার ভালোবেসে ফেললো না তো আমার পিচ্চি বরটা? কেন, ফোন দিয়ে কি অনেক বেশি অন্যায় করে ফেলেছি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর দিব না। এই না, আমি কি তা বলেছি নাকি? আমি তো চাই তুমি আমাকে ফোন দাও। আচ্ছা, তুমি পৌঁছেছো তো? পৌঁছেছি। আর শুনুন, আজকে একটু কাজের চাপ বেশি আছে, তাই দুপুরে ফোন নাও দিতে পারি। আর বাসায় লাঞ্চের জন্য হয়তো যাওয়া হবে না। আপনি আব্বু আম্মুকে সাথে খেয়ে নিয়েন, কেমন? হুম, তুমি যতক্ষণ পর্যন্ত না আমাকে ফোন দিয়ে বলবে তুমি খেয়েছো, ততক্ষণ অবধি আমি না খেয়ে থাকবো। এত পাগলামি করেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি না, জানেন। তারপরও এত কেয়ারিং কেন দেখান? এখন বাসো না, কিন্তু বাসতে কতক্ষণ? আচ্ছা আমি রাখছি। শোনো জানটা, আমি তোমার ফোনের আশায় থাকবো। যতক্ষণ অবধি তুমি ফোন না করবে ততক্ষণ আমি কিন্তু না খেয়ে থাকবো। আদ্রিতা ফোনটা রেখে দিলে ঈশান কাজ করার মনোযোগ দিল। ঈশান জানে না এই মেয়েটার মাঝে কি এমন আছে যার জন্য মনে হচ্ছে ওর মায়াতে ঈশান আটকে পড়েছে। তারপরও কেন ওকে মেনে নিতে পারে না সেটা ওর জানা নেই। তো লাঞ্চ টাইম হলো, তারপরও ঈশান বাসায় আসছিল না, আর আদ্রিতাকে ফোনও দিচ্ছিল না। তাই আদ্রিতা ওর নাম্বারে কয়েকবার কল দিল, কিন্তু নাম্বারটা অফ দেখাচ্ছে, যার জন্য আদ্রিতার বেশ টেনশন হতে লাগলো। ও নিজে নিজেই বলতে লাগলো, কি ব্যাপার, ওর নাম্বার বন্ধ কেন? তাহলে কি কোনো সমস্যা হলো নাকি? না আমি কল করব বলে অফ করে রেখেছে? আদ্রিতা 1 ঘন্টা যাবৎ ঈশানকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু ঈশানের নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। তাই ওর প্রচন্ড পরিমাণে টেনশন হচ্ছে। ভয়ে আদ্রিতার কলিজা শুকিয়ে গেছে, কারণ ওই পিচ্চিটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। 3বার কবুল বলার পর থেকে ঈশানকে নিজের দুনিয়া ভেবে নিয়েছে, আর আজকে তার সাথে কথা বলতেও পারছে না। এমনিতেই ঈশান আদ্রিতাকে ভালোবাসে না বলে সব সময় ওর খারাপ লাগে, তার উপর আজকে ওর ফোনটাও বন্ধ দেখাচ্ছে। মামুনি কি হয়েছে? তোমার চোখে পানি কেন? না আম্মু, তেমন কিছু হয়নি, হয়তো চোখে কিছু পড়েছে। আমার থেকে এখনো সবটা লুকিয়ে যাওয়ার চেষ্টা করবে? কি হয়েছে আমাকে বলো। সমস্যাটা গুরুতর হওয়ার আগেই আমাকে বলো কি হয়েছে। আমি বুঝতে পারছি ঈশানের সাথে হয়তো তোমার কিছু হয়েছে।
আম্মুর কথাতে আদ্রিতা তাড়াহুড়ো করে উঠেই আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আম্মু ওর মাথায় হাত রেখে বলল, মাউনি কি হয়েছে আমাকে বলো। ইস, তোমার সাথে রাগারাগি করেছে, বকা দিয়েছে তোমাকে? বলো, আমি ওকে বকে দিব। তারপর কান্না করো না। আম্মু, তোমার ছেলের ফোনটা বন্ধ। আমি সেই দুপুর থেকে ওকে কল করে যাচ্ছি, তারপরও ওর নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। বারবার ওকে কল করে চলেছি, কিন্তু পাচ্ছি না। আম্মু, আমার খুব ভয় লাগছে। ওর কিছু হয়ে গেল না তো? মাউনি, কিচ্ছু হবে না ঈশানের। তুমি কী সব বলছো? আর ঈশানের নাম্বারটা বন্ধ, তুমি একটাবার আমাকে বলবে না? এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো? হয়তো কোথাও গিয়েছে, না হলে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য ফোনটা তুলছে না। সেই জন্য তুমি মন খারাপ করে বসে থেকো না। একটাবার তুমি এই বিষয়টা আমাদের বলতে পারতে, না হলে অফিসে ফোন করে জানতে পারতে কি জেনেছিল, কি অফিসে ফোন করে। আদ্রিতা আর কিছু বলতে যাবে তার আগেই বাসার সদর দরজার কলিং বেলটা বাজতে লাগলো। বেলটা বাজতেই আদ্রিতা আর বসে থাকতে পারলো না। আম্মুকে ছেড়ে দিয়ে দৌড়ে নিচে আসলো। আম্মুর পিছন পিছন আসলো। আদ্রিতা দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে খেয়াল করলো ঈশান আর আকাশ দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে আদ্রিতা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, বাবু, এই বাবু, কোথায় গিয়েছিলে তুমি? তুমি বুঝতে পারো না আমি তোমার জন্য কতটা টেনশন করি? তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছিল? তোমার ফোনটা বন্ধ কেন আমাকে বলো। আমি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি, সেজন্য ফোন বন্ধ করে রেখেছো, তাই না? আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। তারপরেও তুমি আমার উপর রাগ করে থেকো না, জান। এবার আম্মু এগিয়ে আসলো আর আকাশ বিষয়টা বুঝতে পারলো। ঈশানের ফোনটা অফ থাকায় আদ্রিতা অনেক টেনশন করেছে। তাই আকাশ বলতে লাগলো, ভাবি, ঈশানের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাতে ফোনটা ভেঙে গেছে। আকাশের কথা শুনে আদ্রিতা ঈশানকে ছেড়ে দিয়ে তারপর খেয়াল করে ঈশানের কপালে আর হাতে ব্যান্ডেজ। এমন কিছু দেখে আদ্রিতা আরো জোরে জোরে কান্না করে দিল আর বলতে লাগলো, জান, এই জান, তোমার কি হয়েছে আমাকে বলো। তোমার লাগেনি তো? দেখি কোথায় লেগেছে বলো। এর মাঝে আব্বুও আদ্রিতার কান্নাকাটিতে নিচে আসে আর আদ্রিতা বারবার ঈশানের কপালে আর হাতে দেখছে, ওর সাথে কথা বলার চেষ্টা করছে। তারপরও ঈশান কথা বলছে না, শুধু আদ্রিতার পাগলামি দেখছে। এবার আব্বু বলতে লাগলো, কি হয়েছে তোর? হাতে কপালে ব্যান্ডেজ কেন? আকাশ বলছে তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর লাগেনি তো? তুই ঠিক আছিস তো? আব্বু আম্মু, আমি ঠিক আছি। সামান্য একটু লেগেছে, এমন তেমন কিছু হয়নি। রিক্সার সাথে একটা গাড়ির ধাক্কা লেগেছে। ট্রাফিক সিগন্যালে ছিলাম, ওই অবস্থাতে গাড়িটা এসে ধাক্কা দিয়েছিল, তাই তেমন কোনো ক্ষতি হয়নি। তোমরা টেনশন করো না তো, আমার কিছু হয়নি। আর ফোনটা হাতে ছিল, পড়ে ভেঙে গেছে, তাই অফ, ওই জন্য কথা বলতে পারিনি। সব ঠিক আছে। এখন তোর পাগলি বউটাকে একটু সামলা। সেই দুপুর থেকে মন খারাপ করে বসে আছে আর সন্ধ্যা থেকে কান্নাই করে যাচ্ছে, কিছুতেই থামাতে পারলাম না। দেখ, পাগল হয়ে আছে একদম। কেমন আম্মু বলা শেষে ঈশান আদ্রিতার দিকে তাকালো। কান্না করে মেয়েটার চেহারাটাকে পুরো লাল করে ফেলেছে। ঈশান ওকে শান্ত করতে চোখের পানিগুলো মুছে দিল আর বলল, দেখো, আমার কিছু হয়নি, পাগলামি করো না, আমি ঠিক আছি। আমার কিচ্ছু হয়নি তো, ফোনটা অফ ছিল তাই কল করতে পারিনি। আমারই ভুল হয়েছে। আমি যদি ফোন করে একটাবার জানতাম, আসলে একটু হসপিটালে যেতে হয়েছিল, ওই জন্যই জানাতে পারিনি। প্লিজ কান্নাকাটি করো না। বাবু, এই বাবু, তোমার অনেক লেগেছে তাই না? কোথায় লেগেছে আমাকে বলো, আমাকে বলো। আরে বাবা, আমার তেমন কিছু হয়নি, দেখো। আদ্রিতা তারপরও নিজেকে শান্ত করতে পারছে না, বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে। এবার আম্মু ঈশানকে ইশারায় আদ্রিতাকে শান্ত করতে বললে ঈশান উপায় না পেয়ে পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে কিচ্ছু হয়নি আমার, একটু শান্ত হও। দেখো, সব ঠিক আছে। দেখো, তুমি যদি এভাবে পাগলামি করো
তাহলে কি করে বুঝবে আমার কিছু হয়নি? তোমার এতখানি লেগেছে, এতগুলো ব্যান্ডেজ করা, আর তুমি বলছো তোমার কিচ্ছু হয়নি। তুমি মিথ্যা বলছো তাই না জান? কি হয়েছে আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। দেখো, আমি আর কখনো তোমাকে দূরে সরে যেতে দেব না। একটা বার আমার সাথে কথা বলো। আরে বাবা, তাহলে আমি কার সাথে কথা বলছি? একটু শান্ত হও, আর তুমি দেখো সব ঠিক আছে। ঈশান বারবার চেষ্টা করেও যখন আদ্রিতাকে বোঝাতে পারলো না, তখন আর উপায় না পেয়ে জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে তারপর হঠাৎ করেই ওকে কোলে তুলে নিল। ঈশানের এমন কাজে আব্বু আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো, আর আদ্রিতার কান্নাটা আপনা আপনি থেমে গেল। তারপরও ড্যাপট্যাপ করে ঈশানের দিকে তাকিয়ে থাকলো। ঈশান আর কথা না বাড়িয়ে রুমের দিকে যেতে লাগলো, যেখানে আবার আজিত সেখানে আবার আদ্রিতাকে কোলে নিয়ে হাঁটছে ঈশান। পাগলিটাকে নিয়ে রুমে গিয়ে ওকে বিছানায় বসিয়ে দিয়ে তারপর ওর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লো আর বলতে লাগলো, এবার শান্ত হও, আর দেখো আমার কিছু হয়নি। যদি হতো তাহলে তোমাকে কোলে করে এভাবে রুমে আনতে পারতাম? বলো। তোমার এত চোট লেগেছে আর তুমি বলছো কিছুই হয়নি? এই অবস্থায় তুমি আমাকে কোলে তুলে নিয়ে আসলে, তোমার লাগেনি তো কোথাও যান? আরে বললাম তো ঠিক আছি। আচ্ছা, আর একদম কান্না করবা না, আর বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার খুব খিদে পেয়েছে। আমি খুব ভালোভাবেই জানি তুমি নিশ্চয়ই কিছু খাওনি। তুমি কি করে বুঝলে আমি না খেয়ে আছি? সব কথা মুখে বলে দিতে হয় না, কিছু কথা চেহারাতেও ফুটে ওঠে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। যেতে পারবে তো? তোমার কষ্ট হবে না তো? কষ্ট হলে এভাবে তোমাকে কোলে নিয়ে আসতে পারতাম। এখানে চুপচাপ এখন এখানে বসে থাকো, আর আমি ওয়াশরুম থেকে বেরিয়ে যেন না দেখি তোমার চোখে পানি, তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। এই না, আমি আর কান্না করব না, প্লিজ তুমি কষ্ট পেও না। ঈশান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসতেই খেয়াল করলো আব্বু আম্মু আর আকাশ দাঁড়িয়ে আছে, আর আম্মু ওদের খাবারটা রুমে নিয়ে আসছে। ঈশান এসে কোনো রকমে বিছানায় বসলো, কিন্তু বসতে গিয়েই একটু ব্যথায় কোকিয়ে উঠলো। সাথে সাথে আদ্রিতা কান্না করে দিয়ে বলতে লাগলো, দেখলে তো, আমি বলেছিলাম না তোমার লেগেছে, আর তুমি বলছো লাগেনি। সব সময় খালি বেশি বলছো, আমার কথা একটুও শোনো না তুমি। আরে বাবা, এখানে কান্নাকাটি করার কি হয়েছে? আম্মু, তুমি আমাকে খাইয়ে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। আর তোমার বৌমা তো মনে হয় তো দুপুর থেকে কিছুই খায়নি, এমনিতেই কেমন রোগা শরীর, তার উপর যদি না খেয়ে থাকে তাহলে কোন সময় অসুস্থ হয়ে যাবে ঠিক নেই। আমি কাউকে খাইয়ে দিতে পারবো না বৌমা। তোমার বরটাকে তুমি খাইয়ে দাও, আর আব্বু তোমার বউটাকে তুমি খাইয়ে দাও। মানে? এতে এতে লজ্জা পাওয়ার কি আছে? শোনো, স্বামী স্ত্রী দুজন দুজনকে খাইয়ে দিলে এতে দুজনের মাঝে ভালোবাসাটা আরো বাড়বে। লজ্জার কিছু নেই। আচ্ছা শাইলা, চলো আমরা যাই। আর হ্যাঁ রে আকাশ, ডাক্তার ডাকতে হবে কি? আর ঠিক আছে তো ছেলেটা? আঙ্কেল, কিছু করতে হবে না। আমি হসপিটালে গিয়ে সব টেস্ট করিয়ে নিয়েছি। কোথায় কি হয়েছে আমি সবটা জানি। কিছু করতে হবে না। কিছু হয়নি, সামান্য একটু ধাক্কা লেগেছিল, তাই হাতটা কিছুটা ছিলে গেছিল, আর মাথায় একটু লেগেছে। আর ভাবি, আপনি টেনশন করবেন না তো। আর শুনুন, এখন থেকে এই গাধাটাকে চোখে চোখে রাখবেন, কেমন? একবার সুস্থ হতে দাও, আমি বাসা থেকে বেরই হতে দেব না। ওর জন্যই আজকে এমনটা হয়েছে। আমি কতটা টেনশনে ছিলাম, একটা বার বোঝার চেষ্টাই করনি। রাতে বোঝাবো মজা। তোমার মুখে দেখছি কিছুই আটকায় না। ঈশানের কথাতে আদ্রিতা বুঝতে পারলো কি বলে ফেলেছে, তাই লজ্জা পেয়ে জিহ্বায় কামড় দিল। তারপর আব্বু আম্মুর দিকে তাকাতেই দেখলো ওরা মুচকি মুচকি হাসছে। আদ্রিতা এবার লজ্জায় শেষ হয়ে যাচ্ছিল, তাই কি করবে ভেবে না পেয়ে ঈশানের বুকে মুখ লুকালো। এবার আব্বু আম্মুর আদ্রিতার এমন কাজে ঈশান খানিকটা লজ্জা পেলেও কিছু বলতে পারছিল না। তখন আব্বু ওকে ইশারায় আদ্রিতাকে থামাতে বলে সবাই চলে গেল। ঈশান আদ্রিতার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এবার কান্না থামাও, আর দেখি আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? আদ্রিতা ঈশানকে ছাড়ছিল না, তাই ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে তারপর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। তখন আদ্রিতাও ওকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে আদ্রিতা প্লেটগুলো রাখতে গেল, আর ঈশান কিছু একটা ভাবতে লাগলো।
আদ্রিতা ফিরে এসে দেখলো ঈশান ওর ফোন থেকে কারোর সাথে কথা বলছে। তখন আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর ঈশানের কথা বলা শেষ হচ্ছিল না বলে ও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আর ভাবতে লাগলো। আমাদের সম্পর্কটা কি কখনো ঠিক হবে না? ঈশান কি আমাকে কখনো ভালোবাসবেও না? আমি জানি আজকে যেটা করছে সবটা আমাকে শান্ত করতে, কোনোটাই মন থেকে নয়। কথাগুলো ভেবে আদ্রিতা দীর্ঘশ্বাস ফেললো। এর মাঝে ঈশানও ব্যালকনিতে আসলো। দেখলো আদ্রিতা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। ঈশান আদ্রিতার মুখে কষ্টের ছাপ বুঝতে পারছে, তাই হঠাৎ করেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশানের স্পর্শ টের পেয়ে আদ্রিতা একটুও অবাক হলো না, শুধু বলল, কি হলো আজকে হঠাৎ তুমি আমাকে জড়িয়ে ধরলে যে? কেন আমি জড়িয়ে ধরাতে তোমার খারাপ লেগেছে? আর এতক্ষণ কে জড়িয়ে ধরেছিল তোমাকে? না, তুমি তো কখনো নিজে থেকে আমাকে জড়িয়ে ধরোনি, তাই একটু অবাক লাগছে। আর আজকে যা করলে সব আমার কান্না থামাতে। কে বললো আমি তোমার কান্না থামাতে জড়িয়ে ধরেছিলাম? শোনো, আজকে যা করলাম সব ভালোবেসে করেছি। আসলে এতদিন তোমাকে ভালোবাসতে পারছিলাম না, কিন্তু আমার ভাবি বউটা আমাকে এত ভালোবাসে যার জন্য তাকে আর ভালো না বেসে থাকতে পারলাম না। তাই ভেবেছি তাকে আর এখন থেকে কষ্ট দিব না। ঈশানের কথা শুনে আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ফিরলো। আদ্রিতার চোখে পানি টলমল করছে। পানিগুলো গড়িয়ে পড়ার আগেই ঈশান মুছে দিল এবং ও ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই পাগলি, বললাম তো আর কষ্ট দিব না। আমি জানি তো তুমি আমার ভালোবাসা না পেয়ে কতটা কষ্ট পাচ্ছ। সত্যিই অনেক ভালোবাসি কলিজা। আমি জানি তো পাগলি। এখন থেকে আর কখনো ইগনোর করবে না তো? না, কখনো না। অনেক ভালোবাসবো বললাম তো। অনেক আদর করবে তো? আমার সিনিয়র বউটা যা চাইবে তাই দিব। তাহলে আই লাভ ইউ বলো। কেন আই লাভ ইউ না বললে ভালোবাসা প্রকাশ পায় না বুঝি? তোমাকে বলতে বললাম, বলো। ওকে, আই লাভ ইউ পাগলি। আই লাভ ইউ টু জান, কলিজা, বাবু, সোনা আর আমার পিচ্চি বরটা। দাঁড়াও, আমাকে বারবার পিচ্ছি বলা? আজকেই তোমাকে পিচ্চির আম্মু বানাবো। আমি কি বারণ করেছি নাকি? তাহলে তো এখন শুরু করতেই পারি, তাই না? শুরু করবে মানে কি শুরু করবে? কি আবার রোমান্স, আদর আর প্রচন্ড ভালোবাসা? ইস ফাজিল পোলা, আমার লজ্জা লাগে না বুঝি? লজ্জাটা ভাঙার ব্যবস্থা করছি, দাঁড়াও। ঈশান কথাটা বলেই দেখছেন কারবারটা এখনো চোখ ফুটাইয়া চাইয়া আছে। সবাই যান, ভাগেন এখন, এখানে এখন যুদ্ধ শুরু হবে। তো আবারও বলি, ভালো থাক ভালোবাসাগুলো। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।